নির্বাচন বানচালের ষড়যন্ত্রেই পিআর নিয়ে আন্দোলন। মন্তব্য সালাউদ্দিনের। সংস্কার বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাব। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন নয় বললেন জামায়াতের আমির। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় দেখতে চায় না ইসলামী আন্দোলন। শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা চায় এনসিপি, না হলে কঠোর আন্দোলন। ইসিকে বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত ভাষা সংগ্রামী আহমদ রফিক। শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দেহদান। গাজা যুদ্ধবিরতি নিয়ে কায়রোয় শুরু হচ্ছে হামাস ইসরায়েল আলোচনা। নেতানিয়াহুর নির্দেশের পর উপত্যকায় হামলা বন্ধ, কিছুটা স্বস্তি। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার জনগণ বাস্তবায়ন চায় কিনা তা যাচাইয়ে নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি। এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআরের মাধ্যমে দেশকে স্থায়ী অস্থিতিশীলতার দিকে যেতে দিতে পারে না বিএনপি। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। দিনের পর দিন জাতীয় ঐকমত্য কমিশনে পিআর সহ সাংবিধানিক বিভিন্ন জটিল ইস্যু নিয়ে বড় রাজনৈতিক দলগুলো একমতে না আসতে পারায় জামাত সহ ইসলামী কয়েকটি দল দাবি নিয়ে রাস্তায় নেমেছে। নির্বাচনের আগে যা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথে ঐকমতের বড় ফাটল দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিলেন গণভোটের। রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কার কমিশনের সব সংস্কার প্রস্তাব জনগণ চায় কিনা হানা ভোটের মাধ্যমে পরিষ্কার করার প্রস্তাব দিয়েছেন বিএনপির এই নেতা। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া যেন তেন ভাবে সংবিধান পরিবর্তন করা যায় না মন্তব্য করে সালাউদ্দিন বলেন, জুলাই সনদ যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হয় তাহলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। পিআর পদ্ধতি স্থায়ীভাবে রাষ্ট্রের অস্থিতিশীলতা তৈরি করে বলেও মনে করেন এই নেতা। সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি, যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার, ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার, এবং পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অবশ্যই না। এদিকে শনিবার সকালে অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত ইসলামী, বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মগবাজার আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে এক সম্মেলনে মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। স্বাধীনতার এত বছরেও মানবিক সমাজ গঠন হয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আলেম ওলামাদেরই জাতিকে পথ দেখাতে হবে।
প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছে। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় আনতে চায় না জনগণ। চীন, রাশিয়া, আমেরিকা কিংবা ভারতের গোলাম হতে চায় না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি আরও বলেন, ভারতের অনুগত হয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ২৪-এর আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আওয়ামী লীগ যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপিও একই কায়দা অবলম্বন করার চেষ্টা করছে। ৭২-এর সংবিধান কায়েম করছে বিএনপি। তিনি আরও বলেন, ৭১-এর পরে কোনো রাজনৈতিক দল ইসলামকে ধারণ করেনি। ২৪-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এনসিপিকে শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা না দিলে জনগণকে নিয়ে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, দেশব্যাপী শাপলা নিয়ে গণজোয়ার তৈরি হওয়ায় এনসিপিকে এই প্রতীক না দিতে ইসিকে চাপে ফেলছে একটি পক্ষ। এদিকে শাপলা প্রতীক বরাদ্দ না দিতে চাইলে বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হোসেন জাহিদ। নিবন্ধনের জন্য ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে শাপলা, কলম এবং মোবাইল ফোনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো একটি বরাদ্দ চেয়েছিল দলটি। তবে পরবর্তীতে ইসিকে চিঠি দিয়ে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা চেয়ে আবেদন করে তারা। গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। তবে প্রতীক বিষয়টি তখনও অমীমাংসিত রাখা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, শাপলা প্রতীক দিতে রাজি না হওয়া বেআইনি এবং স্বেচ্ছাচারী আচরণ। নির্বাচন কমিশন যদি মনে করে যে এইটি পাওয়ার যৌক্তিকতা নেই, তাহলে সেটা আমাদেরকে সেই আইনি অথবা সাংবিধানিক ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। তারা কিন্তু কোনো ধরনের আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছে না। যতগুলো তারা যুক্তি দেখিয়েছিল সেই সবগুলো যুক্তি কিন্তু আমরা খণ্ডন করেছি আইনগতভাবে, যে জাতীয় প্রতীক, জাতীয় ফুল বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতে ব্যবহার হওয়ার বিষয়টা, প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি। তারপরেও কেন শাপলা দিবে না, এইটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে। ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না। এর আগে দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে কেটলি প্রতীক বরাদ্দ পায় নাগরিক ঐক্য। তবে বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা দিলে নাগরিক ঐক্য আইনি লড়াইয়ে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। কালকে যদি আমাদেরকে শাপলা দিত, আমাদের একটা আনন্দ উৎসবের মতো লাগবে, ভালো হয়েছে। ওইটা আমি এখন এরকম করে বলতে পারবো না, বাট আমি এটা নিয়ে মামলায় যেতে চাই না। একটা খুব সিম্পল বলছি, জাস্ট অ্যান ইমোশন। ৫ই আগস্টের পর থেকে যা তোরা যেগুলো করছে তার অনেক ব্যাপারই আমি ক্রিটিক, যদি ওপেনলি বলি না, কিন্তু মানে তাদের সাথে একটা মামলায় জড়িয়ে যাই, চাই না এটা। মানে এরকম পরিস্থিতি ইসি তৈরি না করলে আমি খুশি হব। এদিকে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী রাজনৈতিক দলকে জাতীয় কোনো প্রতীক বরাদ্দ দিতে নিষেধাজ্ঞা নেই বলে জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে ইসি এনসিপিকে কেন শাপলা প্রতীক বরাদ্দ দিতে চাইছে না, তার কারণ কমিশনকেই খোলাসা করার পরামর্শ তার। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ কোথাও বলা নাই যে এই জাতীয় প্রতীকের কোনো কিছু কাউকে, কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই জিনিসটা কোথাও নাই। যেহেতু কাঁঠাল আছে, তাহলে কমিশন যদি তাই এই পলিসি নেয় যে আমরা জাতীয় কাউকে দেব না, তাহলে কাঁঠালও তো আগে উইথড্র হওয়া উচিত।
7 অক্টোবরের মধ্যে ইসির বেঁধে দেওয়া 50টি প্রতীক থেকে একটি বেছে নিয়ে এনসিপিকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে এনসিপির আহ্বায়কের সাফ কথা, সাপ্লাই চাই তাদের। নির্বাচন কমিশন আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক, কারণ শাপলার পক্ষে একটা জনমত, জনজোয়ার তৈরি হয়েছে যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে না, পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ করতেছে। ফলে এই বিষয়টা আমরা জনগণের সামনে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। দাবি আদায়ে আদালত এবং রাজপথ দুটোকেই সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছেন বলেও জানান তিনি। ডেটা সার্ভে এগুলো করতেছি। হোসেন জাহিদ, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারকে বিদেশপ্রেমী হিসেবে আখ্যায়িত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা হিসেবে কয়েকজনের নিয়োগ নিয়ে নাহিদ ইসলামরা ভুলের দায় এড়াতে পারে না বলে দাবি করেন তিনি। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দর্শকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরু হবে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, আগামী মঙ্গলবার সংলাপের ইতি টেনে 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদে সই করতে চায় কমিশন। এরই মধ্যে সনদ চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর ঐকমত্য স্বাক্ষরের অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। বিএনপি 12 দলীয় জোটসহ একাধিক দলের দাবি, পরবর্তী সংসদেই সাংবিধানিক সংস্কারগুলো হতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী আন্দোলন সহ একাধিক দলের দাবি, নির্বাচনের আগে এই সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সব সংস্কার কার্যকর করতে হবে। আর এনসিপি, গণতন্ত্র মঞ্চ সহ একাধিক দলের দাবি, গণপরিষদের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন করার। গেল 17 সেপ্টেম্বর সবশেষ সংলাপে দলগুলোকে সমঝোতার জন্য নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিল ঐকমত্য কমিশন। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান তাকে। মৃত্যুর আগে চিকিৎসা গবেষণায় দেহ দান করার শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শারমিন পুতুল। মাতৃভাষা বাংলার জন্য জীবনভর কলম আর চিন্তা দিয়ে লড়াই করে গেছেন ভাষা সংগ্রামী আহমেদ রফিক। জীবদ্দশায় যিনি শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। আহমেদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে। ভাষা আন্দোলনের অগ্নিঝরা সেই সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সাথে বলেছিলেন, আমার ভাষা আমার অধিকার। শান্তি আন্দোলন, সামাজিক আন্দোলন, এগুলো তিনি অংশগ্রহণ করেছেন। প্রত্যেক সময় ওনার মতন জ্ঞানী এবং স্মিতভাষী ভদ্রলোক আমার খুব কমই চোখে পড়েছে। ওনাদের প্রতিটি ভূমিকার জন্য এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের আকাশ সমৃদ্ধ হয়েছে, এবং আজকে আমরা এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি ওনাদের জন্যই। সংগ্রামী জীবনে একাধারে ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, গবেষক এবং ভাষা আন্দোলনের এক অক্লান্ত যোদ্ধা। চিকিৎসা পেশার স্থির জগৎ ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের অস্থির অথচ অনির্বার্য জগতে। সেখানেই ছিল তার আত্মার ঠিকানা। শব্দের শক্তিকে ব্যবহার করেছেন সংগ্রামের অস্ত্র হিসেবে। নির্বাসিত জীবনই প্রায় যাপন করেছেন, এই অর্থে যে তার পরিচিতি খুব ব্যাপক ছিল না, কিন্তু তিনি ওই নায়কের ভূমিকায় ছিলেন। এবং আমাদের দেশে যেটা হয়,
দুর্বৃত্তরাই নায়ক হয়, নায়কদেরকে চেনা যায় না, সেইটা তার ক্ষেত্রেও অনেকটা ঘটেছে। এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার এবং ওই ধারায় এগিয়ে যাওয়া দরকার। রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। নির্বাসিতা নায়ক, শিল্প সংস্কৃতি জীবন, নির্বাচিত রবীন্দ্রনাথ, তার রচনাগুলো আজও পাঠকের মনে আলোকিত প্রদীপ হয়ে জ্বলে। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য সম্মাননা। তবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা উচিত বলে জানান শুভাকাঙ্ক্ষীরা। তিনি এখনো স্বাধীনতা পুরস্কার পাননি। আমি মনে করি যে তার স্বাধীনতা পুরস্কার তাকে মরণোত্তর দেওয়া উচিত এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি, সেটি অনন্য। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে 96 বছর বয়সে আহমেদ রফিক চিরবিদায় নেন সকল মায়ার বাঁধন ছিন্ন করে। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমেদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। শহীদদের রক্তে কেনা বাংলা ভাষার ইতিহাসে তার নাম জলজল করবে চিরকাল। শহীদ মিনারের ইটের গাঁথুনির মতোই তিনি অমর হয়ে থাকবেন বাংলার হৃদয়ে। শারমিন পুতুল, এখন, ঢাকা। হয়রানি মামলা প্রত্যাহার সহ 6 দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। প্রায় 2 ঘন্টা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় স্বপদে পুনর্বহালের দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও আগামী 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে বন্ধ হয় যান চলাচল। তাদের দাবি, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে বৃহত্তর চট্টগ্রামের 5500 কর্মকর্তাদের টার্মিনেশন ওএসডি করা হয়েছে। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট এবং সরকারের কাছে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমাদের সাথে কেউই কোনো ধরনের কোঅপারেশন কোনো ধরনের যোগাযোগ করেননি। ম্যানেজমেন্ট আমাদেরকে চট্টগ্রাম বিদ্বেষ ট্যাগ লাগিয়ে আমাদেরকে ওএসডি এবং টার্মিনেশন নামক যেই খেলায় মেতেছে, এটা আসলে আমাদের কেন এগুলো হচ্ছে এটা আমাদের বোধগম্য নয়। টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল, পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ এবং পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে করা হয়রানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা সহ 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় চাকরিচ্যুত হওয়ায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা। চান সরকারের হস্তক্ষেপ। আসলে আমাদের 5500 কর্মকর্তার সাথে 5500 পরিবার জড়িত। বৃহত্তর চট্টগ্রামের 5500 পরিবারের যখন এই অনিশ্চিত ভবিষ্যৎ। এদিকে মহাসড়ক অবরোধের কারণে 1.5 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার দুপুর 1টায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। রাস্তাঘাটে এগুলো তো করা তো উচিত না, জনগণকে কষ্ট দিয়ে এইভাবে এগুলো তো ঠিক না। ছোটখাটো বিষয় হোক, বড় ধরনের বিষয় হোক, সব কিছুতে আন্দোলন ছাড়া কেউ কিছু বুঝেই না। আন্দোলন করলে তো সমাধান হচ্ছে না, ওদের কারণে ভোগান্তিতে ভুগতে হচ্ছে আমাদেরকে। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তা কর্মচারীরা। অন্যথায় বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার সন্ধান নামলেই নেমে আসে আতঙ্ক। ঘন গাছগাছালি ঘেরা এলাকায় ছোট ছোট যানবাহন লক্ষ্য করেই আক্রমণ চালায় ডাকাতরা। ভুক্তভোগীরা বলেন, প্রতিদিনই ডাকাতি সহ ঘটছে হত্যার ঘটনা। সংশ্লিষ্টরা জানান, সড়কের পাশের গহীন বনে আস্তানা গেড়েছে ডাকাত চক্র। মনতোষ বেদকের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াকালী থেকে ডুলাহাজারা মালমঘাট হয়ে মেধাকচ্চপিয়া পর্যন্ত সড়কের পুরোটায় ঘন গাছে ঘেরা। কোথাও নেই সড়কবাতি। সন্ধ্যা নামলেই এলাকায় ভর করে ডাকাতের ভয়। ডাকাতদের প্রধান লক্ষ্য থাকে ছোট যানবাহন।
দিনের বেলায় তারা লুকিয়ে থাকে বনের ভেতর, আর সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত মহাসড়ক ও আশপাশের গ্রামে চালায় লুট, ছিনতাই ও হত্যাযজ্ঞ। এই মহাসড়ক দিনের বেলায় যতটা ব্যস্ত থাকে, রাত নামলে ঠিক ততটাই ভুতুড়ে হয়ে ওঠে। দুই পাশে ঘন বন এবং চারদিকে গা ছমছম পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এমন সময়ই সক্রিয় হয়ে ওঠে ডাকাত চক্র। 19 সেপ্টেম্বর চকরিয়ার ফাঁসিয়াকালীর হাঁসেরদিঘি এলাকায় ডাকাতরা মহাসড়কের দুই পাশে রশি টেনে ফেলে দেয় চলন্ত মোটরসাইকেল আরোহীকে। এতে একজন নিহত ও আহত হন 3 জন। আর সবশেষ 28 সেপ্টেম্বর রাতে ফাঁসিয়াকালীর লামা আলীকদম সড়কে ডাকাতের কবলে পড়েন জিপ গাড়ির যাত্রীরা। সন্ধ্যার পর হলে মানে এখানে আপনার অনেক আছে, এদি ব্যাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে, যাত্রী সাজিয়ে চলে আসে। গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রিজার্ভ পাড়া বলতে বেগুন ডাহাইত প্রত্যেক ঘর ডাহাইতেরও শেষ হলেতেও ডাহাইতেও যে আসর দিবে ডাহাইন না। বইয়ের কারণে তো গাড়িগুলো চলাইতে পারি নাই, মগের উপর আগে আমরা বাড়িতে চলে যাই। তো আমরা যদিও বা একটু সাবধানতা অবলম্বন করে চলি, তারপরেও আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে। স্থানীয় চেয়ারম্যান জানান, রিজার্ভপাড়া ও হাঁসেরদিঘি এলাকায় কিছু ডাকাত, ছিনতাইকারী চক্রসহ ইয়াবা সেবীরেও জড়িয়ে পড়ছে অপরাধে। তাই নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নের কয়েকটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখন রেল স্টেশনটা এমন জায়গায় রয়েছে, আগে থেকে যে এলাকাটা খারাপ, ওই জায়গায় রেল স্টেশন এসেছে তাও আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই এখানে পুলিশ পাহারা দেওয়ার জন্য একটা স্টেশন মাস্টারকে নিয়ে একটা আবেদন দিচ্ছি প্রশাসন বরাবর। দেখি একটা যদি পার্মানেন্ট যদি কোনো পুলিশ থাকে তাহলে এটা প্রতিরোধ করা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ডাকাতি প্রতিরোধে সড়কে মাঝে মধ্যে বিশেষ টহল চালানো হচ্ছে। ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও পার্শ্ববর্তী বান্দরবানের লামার বাসিন্দারা। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে প্রায় সময় ডাকাতি ছিনতাই হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আমরা র্যাব 15 নিয়মিত টহল হিসাবে এবং চেকপোস্ট পরিচালনা করার জন্য মূলত আমাদের এই টহল ডিউটি এবং এই টহল ডিউটির কার্যক্রম চলমান থাকবে। প্রত্যেকটি ঘটনা আমরা সিনসিয়ারলি পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে আমরা ফোকাস করছি এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমাদের চেকপোস্ট টহল নিয়মিত আছে এবং ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজারমুখী হাজারো পর্যটকও ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। চট্টগ্রামের সীতাকুণ্ডে 16 জনকে সন্ত্রাসী সন্দেহে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গণপিটুনির ঘটনায় 1 জন নিহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন কখন এই ঘটনা ঘটল আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? প্রথমে যে তথ্যটি আমাদের হাতে এসেছিল সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সন্ত্রাসী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন এলাম, যারা আহত হয়েছেন এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, মূলত সেটি হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা এবং সেই সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং যেইখানে এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকা। সেই ছিন্নমূল এলাকাটি মূলত পাহাড় বেষ্টিত একটি এলাকা, যেখানে সরকারি খাস জমি রয়েছে, বেশিরভাগই সরকারি খাস জমি, এবং সেই খাস জমি কিন্তু দীর্ঘদিন ধরেই দখলের রাজনীতি চলে আসছে সেখানে, এবং প্রভাবশালী যারা রয়েছেন তারাই কিন্তু সেখানে সেই জায়গা জমিগুলো দখল করেন এবং স্ট্যাম্পের মাধ্যমে তারা সেই জায়গাগুলো কিন্তু বেচা বিক্রি করে থাকেন এবং যুগ যুগ ধরে কিন্তু সেখানে এভাবেই জমিগুলো বেচা বিক্রি চলে আসছিল এবং সেখানে দুই পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বের জেরে মূলত এই ঘটনার সূত্রপাত হয়। গতকাল রাত থেকে মূলত এই দ্বন্দ্বের শুরু হয় এবং এরপর আজ দুপুরে যখন এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মিছিল বের করে সেখানে কয়েকজনকে আটক করে বলে আমরা জানতে পেরেছি এবং যাদেরকে আটক করা হয় সেখানে কয়েকজনকে মারধর করা হলে সেই মারধরের কারণে 1 জন নিহত হন বলে আমরা জানতে পেরেছি। তবে নিহতের পরিচয় বা নাম এখনও জানতে পারা যায়নি। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে
এবং যারা আহত হয়েছেন তারাও বলছেন যে তারা মূলত একটি মিছিল বের করেন এবং সেখানে তাদের অতর্কিত হামলা চালানো হয় এবং সেই হামলায় তারা গুরুতর আহত হন। এবং এই যে এলাকাটি ছিন্নমূল এলাকা, সেটি কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা চলছিল এবং সেখানে দুটি পক্ষের নাম শোনা যাচ্ছে। দুই পক্ষই কিন্তু দখলদারি বা জায়গা জমি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো দখল নিতে গিয়েই কিন্তু মূলত আধিপত্যের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং সেখানে এক পক্ষ আরেক পক্ষকে রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয় বা দাবি করছেন যে এক এক পক্ষে এক এক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং সেই জায়গা থেকে মূলত এই ঘটনা। এবং তারা বলছেন যে গতকাল রাত থেকে যখন দ্বন্দ্ব শুরু হয় তখন থেকে তারা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তারা আহ্বান করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর খুব একটা ভূমিকা ছিল না বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। এবং আজকে যখন ঘটনার পরে একজন মারা যান, পরবর্তীতে পুলিশকে কিন্তু আসলে হতাহতদের উদ্ধার করে এবং সেখান থেকে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসে যেটুকু দেখেছি যে এখানে প্রায় 5 থেকে 6 জনের মতো আহত তারা চিকিৎসা নিচ্ছেন এবং একজন যিনি মারা গিয়েছেন তার এখনও পর্যন্ত নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি তার মরদেহটি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এবং একই সাথে এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কিন্তু প্রশাসন বারংবার উচ্ছেদ অভিযানের জন্য গিয়েছে, কিন্তু বরাবরই কিন্তু যেই দখলদার রয়েছেন তাদের তোপের মুখে প্রশাসনকে কিন্তু ফেরত আসতে হয়েছে। তো দীর্ঘদিন ধরে এটি মূলত একটি সন্ত্রাসী প্রবণ এলাকা এবং দখল বেদখলের রাজনীতি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেই সংঘর্ষের জেরেই মূলত আজকে একজনের নিহতের ঘটনা ঘটল। উজ্জ্বল। চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ডাকা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনের ফেসবুক পোস্টে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। সংগঠনটির নেতারা জানান, সংকট সমাধানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ আলোচনার মাধ্যমে প্রশাসন বেশ কিছু দাবি মেনে নিয়েছে। এছাড়া অন্যান্য দাবি ও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে 5ই অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতর ঘোষণা থেকে সরে এসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করল সংগঠনটি। এর আগে 8 দফা পূরণ না হলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গতকাল রাতে ফেসবুক পেজে একটি পোস্ট দেয় সংগঠনটি। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনও জারি আছে 144 ধারা। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে চলছে মাছ শিকারের 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশের বংশবিস্তার ও প্রজনন মৌসুম নিশ্চিত করতে কঠোর অবস্থানে মৎস্য বিভাগ ও প্রশাসন। মা ইলিশ রক্ষা ও মাছ ধরা থেকে বিরত থাকতে নদ নদী সংলগ্ন এলাকা ও মৎস্য বন্দরগুলোতে জেলেদের সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ঘিরে নিষেধাজ্ঞায় তৎপর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ইলিশের প্রজনন মৌসুম সফল করতে বরিশালে নৌরালি অনুষ্ঠিত হয়, যা কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ডিসি ঘাটে শেষ হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে। যে এই সময় যেন জেলেরা মাছ না ধরে, আমাদের মা মাছগুলি যেন ডিম পাড়তে পারে এবং পরবর্তীতে যেন আমরা পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ দেশে উৎপাদন করতে পারি। প্রায় ৬৬,৫২৪ জন আমাদের নিবেদিত জেলে রয়েছে। তাদের জন্য সরকার কর্তৃক 25 কেজি হারে আমরা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে চাঁদপুরের সকালে বড় স্টেশন মোলহেডে জেলেদের সাথে সচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসক। এ সময় জেলায় নিবন্ধিত প্রায় 45,500 জেলেকে 25 কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল থেকে হাইমছড়ের চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার প্রায় 70 কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার আওতায় থাকবে। 4 অক্টোবর থেকে যে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান, এটা ভালোভাবে আমরা শেষ করতে পারবো এবং জেলেরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে আমাদের। এছাড়া ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকে পটুয়াখালীর আলিপুর ও মহিপুরের মৎস্য বন্দরে জেলেরা অলস সময় পার করছেন। মাছ শিকার বন্ধ থাকায় ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে কাজ না থাকায় পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়, তাই যথাসময়ে খাদ্য সহায়তার দাবি জেলেদের। সরকার অবরোধ দেওয়ার ডিগলা দিছে, আর আমরা অবরোধ মাই না, আমরা জাল ফলবা সব উপরে তুলে লাইছি। আমরা অরিজিনাল জালিয়াগিরি করি, চাউল পাই না। চাউল পাই একাউন্টের জন্য মশালারা সরকার যদি অভিযোগ দেয় তাহলে আমরা অভিযোগ পালন করি, কিন্তু আমরা চাউল পাই না। এই 22 দিন অভিযানের পরে যদি এই কাঠের ট্রলিংগুলো বন্ধ করে, হেলে আমরা টিকে থাকতে পারবো।
ফরিদপুরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগে গতকাল রাতে ভাঙার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসে ইলিশ মাছের মেলা। মাছ কিনতে ভিড় জমায় হাজারো ক্রেতা। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। অতসী কর্মকার, এখন। গাজা যুদ্ধবিরতির রূপরেখা চূড়ান্ত করতে মিশরের কায়রোতে আলোচনায় বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। আলোচনা হবে বন্দীদের মুক্তির বিষয়ে। এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় সকাল থেকে গাজায় আগ্রাসন বন্ধ রেখেছে ইসরায়েল। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মাঝে। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গাজায় দীর্ঘ 3 বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে এবার সবুজ সংকেত মিলেছে দুপক্ষ থেকেই। শুরুতে গেল সপ্তাহে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে রাজি হয় ইসরায়েল। শুক্রবার রাতে এই প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। এরপরই আইডিএফকে গাজায় আগ্রাসন বন্ধে নির্দেশনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার আগেই ইসরায়েলি হামলায় মারা যান আরও 20 ফিলিস্তিনি। যদিও সকাল থেকে উপত্যকায় হামলা বন্ধ রয়েছে বলে জানিয়েছে গাজাবাসী, আর এতেই কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। شيء مفرح بنقذ الاولاد اللي ضلوا، بنقذ الشعب، والحمد لله رب العالمين انه موافقوا. طلب من اسرائيل وقف اطلاق النار الفوري على ابناء شعبنا الفلسطيني. انبسطنا انه لا تقف الحرب، لانه احنا تعبنا من الجوع وتعبنا من النزوح وتعبنا من شلال الدم. মিশরের কায়রোতে গাজা যুদ্ধবিরতির রূপরেখা নির্ধারণের পাশাপাশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা হবে। অপরদিকে ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে প্রস্তুত হচ্ছে তারা। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ায় হামাসকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ। হামাসের পদক্ষেপকে ইতিবাচক বলছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারত। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার নৌবহর থেকে আটক 137 মানবাধিকার কর্মীকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বাকিদেরও দ্রুত যার যার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনিই হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচনে জিতে তাকাইচি বলেন, এখান থেকে কঠিন কাজ শুরু হলো, সবাই মিলে অনেক বেশি কাজ করতে হবে। এলডিপির সভাপতির দৌড়ে তৃতীয়বারের মতো অংশ নিয়ে প্রথম জয় পেলেন 64 বছর বয়সী এই নারী। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। প্রধানমন্ত্রীর পদ থেকে শিগেরু ইশিবার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ভোট গ্রহণের মাধ্যমে দলের সভাপতি নির্বাচন করেছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক লিবারেল পার্টি বা এলডিপি। আর দলের সভাপতি পদের জন্য লড়েছেন দেশটির কৃষিমন্ত্রী শিনজিরো কোজুমি, মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী সানায়ে তাকাইচি ও তাকাউকি কোবায়াশি এবং এলডিপির সাবেক মহাসচিব তোশিমিৎসু মোতেগি। 185 ভোট পেয়ে দলের সভাপতি নির্বাচিত হন 64 বছর বয়সী সানায়ে তাকাইচি। আর এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপান পেতে পারে ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচিত হওয়ার পর দলের উদ্দেশ্যে দেয়া প্রথম বক্তব্যে এখন থেকে কাজ শুরুর কথা বলেন তাকাইচি। 嬉しいというよりも、本当にこれからが大変なことだ。皆様と一緒に力を合わせてやらなきゃいけないことが山ほどある。そう思っております。たくさんの政策、それもスピーディーに実行しなければいけないこと、たくさんございます。আগামী 15 অক্টোবর সংসদে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হওয়ার জন্য লড়বেন তাকাইচি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। জানাবো বিসিবি নির্বাচন প্রসঙ্গ। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরাও আবারও ফিরতে চান নির্বাচনে, তবে জুড়ে দিয়েছেন নতুন তফসিল ঘোষণা সহ 3 দফা দাবি। আর দাবি যদি না মানা হয় তাহলে ঘরোয়া সব ক্রিকেট আসর বয়কটের ডাক দিয়েছে ক্লাব সংগঠকদের একাংশ। আর এ নিয়ে বিস্তারিত জানাবেন আরিফুল ইসলাম সাহাব। একদিন
পরেই বিসিবি নির্বাচন, অথচ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। আর বিতর্কের বড় উপলক্ষ 15 ক্লাব ইস্যু ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ, যেই ইস্যুকে কেন্দ্র করে ক্লাব সংগঠকদের একাংশ প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তবে অপেক্ষায় আছেন সমস্যা সমাধানের। কয়েক দফায় প্রতিবাদ জানিয়েও সমস্যার সুরাহা না হয় আরো বড় পরিসরে সংবাদ সম্মেলন করলেন সংগঠকরা। যদিও উপস্থিত ছিলেন না তামিম ইকবাল, তবে প্রহসনের নির্বাচন হচ্ছে এমন অভিযোগে নির্বাচনের সময় বৃদ্ধি করার তাগিদ মনোনয়ন প্রত্যাহার করা ক্লাব কর্তাদের। 6 অক্টোবর নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়েছে। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সময় বৃদ্ধি করে একটি সুন্দর নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা, একটি অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা, সবার অংশগ্রহণে সুনিশ্চিত প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে পারে। 3 দফা দাবি তোলার পাশাপাশি কারণ উল্লেখ করে ক্লাব সংগঠকরা হুঁশিয়ারি দিয়েছেন ঘরোয়া আসর বয়কটের। আমাদের এখানে যারা সব ক্লাবের কর্মকর্তারা কিন্তু এখানে আছে, আবনি মডার্ন থেকে শুরু করে ব্রাদার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি এখানে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না। সংগঠকদের দাবি, এরই মধ্যে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে 40 ক্লাব তাদের উপস্থাপিত 3 দফা দাবিতে স্বাক্ষর করেছেন। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার জন্য। তা যদি না হয়, আমাদের রাস্তা আপনারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন কেন? আমাদের রাস্তা যদি না থাকে, সব দুয়ার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এরকম একটা পরিকল্পনা আমরা করব এবং এটা বলছি ইয়েস। রোববার বিসিবির নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা পাওয়া 15 ক্লাবের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা রয়েছে হাইকোর্টের রায়ে। এই রায়ের পরই চূড়ান্ত করণীয় ঘোষণা করবেন সংগঠকরা। নির্বাচন দরজায় কড়া নাড়লেও তাই নাটকীয়তায় ভরা বিসিবি নির্বাচনকে ঘিরে মঞ্চস্থ হতে পারে নতুন কোনো নাটক। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবলে ফিরছে ইউরোপিয়ান ক্লাবগুলো। শনিবারের খেলায় লা লিগায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগেও আছে বেশ কিছু বড় ম্যাচ। বুন্দেসলিগায় আলাদা ম্যাচে নামবে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুজেন। ইউরোপীয় ফুটবলের ব্যস্ততা নিয়ে আরও জানাচ্ছেন রাজাল করিম। চ্যাম্পিয়ন্স লিগ পর্ব শেষে আবারও ঘরোয়া ফুটবলে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। লা লিগায় শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। 7 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে রয়েছে শাভি আলোনসোর শিষ্যরা। ম্যাচটিতে জয় পেলে বার্সেলোনাকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে রিয়াল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ইংলিশ প্রিমিয়ার লিগেও রয়েছে বেশ কিছু বড় ম্যাচ। শনিবারের ম্যাচগুলোর মধ্যে ফুটবল ভক্তদের নজর থাকবে ইপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও চেলসির ম্যাচটিকে ঘিরে। দিনের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেড খেলবে টটেনহ্যামের বিপক্ষে। এমিরেটস স্টেডিয়ামে লড়বে ওয়েস্ট হ্যাম ও আর্সেনাল। অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সদ্য প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া সান্ডারল্যান্ড। ইতালিয়ান সিরিয়াতেও আছে ব্যস্ততা। ক্রেমোনেজের মাঠে আতিথ্য নেবে লাউতারো মার্টিনেজদের ইন্টার মিলান। নিউ ব্যালেন্স অ্যারেনায় আতালান্তার বিপক্ষে লড়বে কোমো। জার্মান বুন্দেসলিগায় আছে বেশ কিছু বড় দলের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বায়ার লেভারকুজেন খেলবে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে লিপজিগকে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড। দিনের শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। রেজাউল করিম, এখন। শেষ করবো এখন সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এপিআর নিয়ে আন্দোলন, মন্তব্য সালাউদ্দিনের। সংস্কার বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাব। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন নয় বললেন জামায়াতের আমির। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় দেখতে চায় না ইসলামী আন্দোলন। শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা চায় এনসিপি, না হলে কঠোর আন্দোলন। ইসিকে বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। শহীদ মিনারে শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত ভাষা সংগ্রামী আহমদ রফিক। শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দেহদান। এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে কায়রোয় শুরু হচ্ছে হামাস ইসরায়েল আলোচনা। নেতানিয়াহুর নির্দেশের পর উপত্যকায় হামলা বন্ধ, কিছুটা স্বস্তি।
এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।